পুনর্ভর্তি ফি না নেয়ার আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠান টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, 7 কলেজের বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করা কমিটি করা হবে। প্রাথমিক স্তরের জেএস ও জেডি দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 জন সাধারণ বৃত্তি পেয়েছে। গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্ভর্তি ফি না নেয়ার আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে টাকা নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই এবং এটা করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিজ নির্বাচনী এলাকায় একটি নির্দেশনা দিয়েছিলেন তিনি, তবে তা সারা দেশের জন্য নয়। আমি বিগত দিনে আপনাদের সাহায্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। শুক্র ও শনিবার থাকছে শিশুদের আকর্ষণ শিশু প্রহর। এদিকে বইমেলায় এবার কোনো মবের সংখ্যা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালির আবেগ ও পাঠক প্রকাশকদের মহোৎসব অমর একুশে বইমেলা। স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের কাঠামো নির্মাণ ও রঙের কাজ। কর্মীরা জানান, দিনরাত সমান তালে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, উদ্বোধনের পরেই যেন স্টলগুলো ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকে। সিরিয়ালে মনে করেন আমি ফুটুন কাটটা আস্তে আস্তে মানে কমপ্লিট করে আসি, এখন ফিনিশিংটা দিতে। লাল, সাদা, নীল, অনেক পদের কালার রং করতে আছে। 2-1টা কাজ বাকি রয়েছে, এগুলো আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুধবার সকালে মেলার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। বলেন, বইমেলা ঘিরে এবার কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানায়, এবার বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। থাকছে না কোনো প্যাভিলিয়ন। প্রকাশকদের যে দ্বিধাবিভক্তি ছিল সেগুলা কেটে গেছে, আর স্বতঃস্ফূর্তভাবে সবাই মেলা এখন অংশগ্রহণ করার জন্য এসেছেন। 549টি প্রতিষ্ঠান আর 1018টা স্টল আমরা বরাদ্দ দিয়েছি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল 11টায়। এর বাইরে প্রতি শুক্র শনিবার শিশুদের আকর্ষণ শিশু প্রহরও থাকছে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্র শনি বা বন্ধের দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর শিশু প্রহর শুক্র শনি সকাল 9টা থেকে 11টা। বইমেলার এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করা হয় মাকে। ভোলায় 3.5 মাসের শিশুকে অপহরণ, উদ্বিগ্ন পরিবার, উদ্ধারে অভিযানে পুলিশ। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মৌলভীবাজারের মশলার পাইকারি বাজার পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর মৌলভীবাজার চকবাজার পরিদর্শন শেষে তিনি বলেন, অতীতের মতো কোনো বাজার সিন্ডিকেট যাতে কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্য ও খাদ্যদ্রব্যের দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে সরকার বাজার মনিটরিং জোরদার করেছে। তিনি অভিযোগ করেন, অবৈধ মজুতদারি ও কারসাজির মাধ্যমে আগে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছিল। বড় কয়েকটি কোম্পানিকে ঘিরে গড়ে ওঠা মাফিয়া সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্য পণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে। বড় বড় কয়েকটা কোম্পানি তারা মানে যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটে তারা এখনো বহাল রয়েছে। রমজানে পণ্য সরবরাহ দাম তদারকিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রাস্তায় পণ্য রাখা ও অপরিচ্ছন্নতার কারণে 3 দোকানিকে জরিমানা করা হয়। কারসাজির রোধ ও মানুষের কল্যাণে ধনাঢ্য ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। ব্যবসায়ীরাও আশ্বাস দেন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখতে বুধবার সকালে চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিলেন খোদ সিটি মেয়রও। আদা, পেঁয়াজ, রসুন, খেজুর সহ পণ্যের সরবরাহ, মূল্য ও বাজার ব্যবস্থাপনা তদারকি করেন তিনি। এ সময় রাস্তায় পণ্য রাখা ও অপরিচ্ছন্ন রাখায় 3 গুদামকে জরিমানা করা হয়। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মেয়র। খুচরা বাজারে গিয়ে তারা কিছুটা বিক্রি করছে, এই ব্যাপারে আমরা কিন্তু নজরদারি রাখব। সবাই ব্যবসায়ীরা নানা অপপ্রচার রোধে মেয়রের সহায়তা কামনা করেন। আশ্বাস দেন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার। বাইরে আদা বিক্রি করতেছে 180 টাকা, আমাদের এখানে মনিটরি করে দেখলো আমাদের এখানে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। তো এই যে খুচরা বাজারের কারণে আমাদেরকে বিভিন্ন রকম গাড়ি সহ্য করতে হয়, আমাদেরকে সিন্ডিকেটের আওতা আনা হয় বলে। আপনার রমজানের জন্য যেটা যে ডবল ইনপুট হয়েছে, এই পরিমাণ কিন্তু আমাদের লাইটারিং সার্ভিস নাই। একদিকে লাইটারিং সার্ভিস দেয়, আরেকদিকে কিন্তু আপনি যদি ডেলিভারি করতে চান ঘাটও নাই। এ সময় ধনাঢ্য ব্যবসায়ীদের দান ও ভর্তুকি দিয়ে পণ্য বিক্রির আহ্বান জানান মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, নতুন করে 15% মার্কিন শুল্ক আরোপের বিষয়ে লিখিতভাবে কিছু জানানো হয়নি। রমজানে বাজারে স্থিতিশীল আছে বলেও জানান মন্ত্রী। গেল 9 ফেব্রুয়ারি পারস্পরিক বাণিজ্য চুক্তি করলে বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এর 2 সপ্তাহ পার না হতেই বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আদেশ অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট। পরে শনিবার নতুন করে 15% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের করা এই বাণিজ্য চুক্তি নিয়ে বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চুক্তির নানা দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে, এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করব। রমজানে বাজার স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। এমনি বাজার স্থিতিশীল আছে। এ সময় টিসিবির পণ্য কিনতে 2 নারীর পড়ে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেও ডিলারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ধন্যবাদ সবাইকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে মশা নিধন, রাস্তা মেরামত, যানজট নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে প্রথমবারের মতো নগর ভবনের নিজ কার্যালয়ে যান সাখাওয়াত হোসেন খান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। গত 22 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শওকত হোসেন সরকার। সকালে নগর ভবনে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করেন কর্মকর্তারা। পরে নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন শওকত হোসেন সরকার। নবনিযুক্ত প্রশাসক জানান, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি।
উনি যে যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা সেই পরিকল্পনার মধ্যে রেখেছি। মশার উৎপাতে দিনরাত অতিষ্ঠ রাজধানীবাসী। এই অবস্থায় মশক নিধনে ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে অভিযান। নৌকা ও স্পিড বোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান পরীক্ষায় জোর দিচ্ছে কর্তৃপক্ষ। আর সমন্বয়হীনতা দূর করে মশা নিয়ন্ত্রণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। রাজধানীতে রাতের বেলায় তো বটেই, দিনের বেলাও মশার উপদ্রব বেড়েছে। সিটি কর্পোরেশন এলাকায় জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। নগরবাসী বলছেন কার্যকারিতা নেই ওষুধের। বাস্তবে দেখাইতে হবে মানে এটা কতটুকু আমরা ফল পাইতেছি। মশার অবস্থা খুবই খারাপ, মশার জন্য বলতে পারি না। অনেক প্রশাসক আসে, মেয়র আসে, অনেক কথাই বলে, আসলে কাজ করে না তেমন। মশা জ্বালা ঘরে মুশকিল। মশক নিধনে এবার নড়ে চড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। এটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। এ সময় মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির প্রশাসক। আমরা প্রথমে আমরা ক্লিন করব, এরপরে মালিকরা যাতে সেগুলো ক্লিন রাখে সেটার জন্য আমরা তাদেরকে তাগিদ দেব। আর তারপর যদি তারা সেটা ক্লিন না রাখে, তারপর তাদের যে ব্যবস্থা করা সেটা আমরা করব। উত্তর সিটিতেও মশা নিধনে চলছে চিরুনি অভিযান। রাজধানীর মিরপুরে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোব। মশা নিধন অভিযানে দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, তো ওনারা যেভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। 2 সিটি কর্পোরেশনের এই তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মশা নিয়ন্ত্রণে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের নতুন স্বর্ণযুগ শুরু। টেস্ট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া বার্তা। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে 20 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাল সনদে চাকরি দেওয়ার অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ক্যাসিনো কাণ্ডে আলোচিত নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। 2020 সালের নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছিল দুদক। পলাতক সম্রাটের বিরুদ্ধে বুধবার সেই মামলা রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত। দুর্নীতি মামলা 2 ধারায় তাকে 10 বছর করে মোট 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে 20 লাখ টাকা জরিমানা ও সকল সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। 10 বছর করে 20 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 10 লক্ষ করে 20 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 6 মাস করে মোট 1 বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে জালিয়াতির আরেক ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে জাল সনদের মাধ্যমে দেলার হোসেন নামের এক ব্যক্তিকে 20 বছর ধরে চাকরির সুযোগ করে দিয়েছেন তারা। দীর্ঘ 20 বছর জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেছেন। এই মর্মে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের প্রেক্ষিতে 29/8/2023 একটি মামলা হয়েছিল। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ মোট 7 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 43 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
উত্তম কুমার বিশ্বাস এবং তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন 5 জন। সোমবার ভোরে হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 9 জন দগ্ধ হন। ঢাকায় আনার পথে 1 জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা যান 4 জন। হাসপাতালে ভর্তি আছেন আরও 4 জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয়া নিয়ে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে মঙ্গলবার বিশৃঙ্খলা করায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে আটক করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় আদালতের এজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন, হুমকিও দিচ্ছেন বিচারককে উদ্দেশ্য করে। ঘটনাটি বরিশালে মঙ্গলবার দুপুরের দিকে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই হট্টগোলের নেতৃত্ব দেয়া বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে আদালত থেকেই আটক করে পুলিশ। এর পরপরই উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। এর আগে গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করা মাত্রই জামিন অযোগ্য মামলায় জামিন দেয়া হয় বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। তারই প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ করেন তারা। নির্বাচনের পরেই যখন সরকার গঠন করতে বিএনপি ব্যস্ত, তখন তারা ফ্যাসিস্টদের সাথে আতাত করে, তারা দুর্নীতিবাজদের একত্রিত করে, গোপনে তারা আতাত করে এখানে জামিনের বহরা দিয়েছে। সাধারণ আইনজীবীদের ভোটে নির্বাচিত সভাপতিকে হঠাৎ করে আইনজীবীর চেয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত চত্বরে গ্রেপ্তার ব্যক্তিরা আছে কিনা আমরা সেটা জানি না। বিপুল টাকার বিনিময়ে আওয়ামী একেবারে চিহ্নিত সন্ত্রাসীদের তারা জামিন দিতেছে। কোর্টের ভিতর থেকে কোনো ধরনের কোনো গ্রেপ্তার নয়, অবিলম্বে আমাদের সভাপতিকে মুক্তি দিতে হবে। যতদিনে এই সমস্যার সমাধান না হয় আমরা এই কোর্ট বর্জন, এই সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করছি। সম্প্রতি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার জামিন হয়েছে। এতে আদালত বর্জন বিক্ষোভ কর্মসূচি করছেন বরিশালের আইনজীবীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজশাহী বিভাগের সংগ্রামী 5 নারী পেয়েছেন অদম্য নারী পুরস্কার 2025। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 5 নারীকে পুরস্কৃত করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। পুরস্কার প্রাপ্ত প্রত্যেকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট এবং 25,000 টাকা দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ে মোট 40 জন অংশগ্রহণকারীর মধ্য থেকে 10 জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্য থেকে 5 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, সমাজ উন্নয়নে অসামান্য অবদান সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিদের নয়, যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদেরই সুরক্ষা দেবে। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এই ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্র্যাটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতা
বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন। গেলবারের রানার আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। প্রথম লেগে 3-1 ব্যবধানে হারের চাপ মাথায় নিয়ে ঘরের মাঠে বোদোর মুখোমুখি হয় ইন্টার। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাতে কোনো লাভ হয়নি। 58 ও 72 মিনিটে দুটি গোল করে ব্যবধান 5-1-এ নিয়ে যায় নরওয়ের ক্লাবটি। পরে 78 মিনিটে নেরুজ্জুরিরা একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। ঘরের মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ইন্টার মিলান। 1987-88 মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সুপার 16-এ জায়গা করে নিয়েছে বোদো গ্লিম্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পিলখানার ট্র্যাজেডিতে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। সেনা শহীদ দিবসের মতবিনিময়ে প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেয়া হলো আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান। পরিবর্তনকে চলমান প্রক্রিয়া বললেন অর্থমন্ত্রী।